নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত খোলস গল্প পাঠে আমি অনিন্দিতা। আমার ছেলেবেলায় মহকুমা শহরে যখন স্কুলে পড়তাম তখন নীলমণি মল্লিক মহাশয়কে দেখতাম দামি শাল গায়ে দিয়ে বেড়াতেন। শহরের একজন নামকরা উকিল। আমরা তখন তাকে ভয় করে চলতাম। আমাদের স্কুলে মাঝে মাঝে এসে তিনি আমাদের পরীক্ষাও নিতেন। নীলমণি মল্লিক সেই সময় শহরের একজন বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যক্তি। সকলে তাকে সম্মান করে, ভয় করে। নীলমণি বাবুর কাজকর্ম ঘড়ির কাঁটার মতো চলে। সকালে উঠে তিনি প্রাতঃভ্রমণে বার হবেন। ফিরবার পথে মুন্সেফ বাবু ও মহকুমা হাকিমের বাড়ি ঘুরে কুশল জিজ্ঞাসা করে আসবেন। হয়তো বসে ওদের ওখানে এক পেয়ালা চা খেয়েও আসতে পারেন। এর নাম হাকিমকে তুষ্ট রাখা। এতে করে শহরে অনেক সুবিধে আছে, বিশেষ করে মহকুমার মতো জায়গায় যেখানে এই হাকিমরাই সব। সেবার দীনবন্ধু সেন ডেপুটি বাবুর মেয়ের বিয়েতে নীলমণিবাবু শতপ্রবৃত্ত হয়ে সেই বিয়ের রাতে বরযাত্রী অভ্যর্থনা থেকে আরম্ভ করে রান্নার চালায় গিয়ে মাছ ভাজার তদারক পর্যন্ত সমস্ত কাজ নিজে যেমন উৎসাহ নিয়ে করেছিলেন, মেয়ের বাপ দীনবন্ধু সেন ডেপুটিও তেমন করতে পারেননি। পরের দিন বার লাইব্রেরিতে এজন্য তার সতীর্থ উকিল রামজয় বারুজ্জে নাকি বলেন, কি হে, কাল কর্মকর্তা তুমি না দীনবন্ধুবাবু বোঝাই যাচ্ছিল না। নীলমণিবাবু জানতেন তার এই হাকিম তোষণের নীতি অনেকে এখানে ভালো চোখে দেখে না। আগে দেখত এবং সেজন্য নীলমণিবাবুকে সাধারণে খাতিরও করত। কিন্তু এখন পড়েছে স্বদেশীর যুগ। সুরেন বারুজ্জে দেশটাকে উচ্ছন্নে দিয়ে দিল আর কি। এখন হাকিমের বাড়ি বেশি যাতায়াত নাকি তত সম্মানজনক নয়। নীলমণিবাবু রাগের সুরে বললেন, মানে কাজের বড্ড আটা দেখাচ্ছিলে কিনা তাই বলছি। তাতে তোমার কি? না, আমার কিছু না, সকলেই বলছিল তাই। আমি এ কথা শুনেছিলাম রামজয় বাবুর ছেলে নীরদের মুখে। সে আমার সহপাঠী ছিল। লোকে যে যা বলুক, নীলমণিবাবু গ্রাহ্য করেন না। তিনি আজ 15 বছর ধরে এই হাকিম তোষণের ফলে সরকারি হাসপাতালের কমিটির সদস্য, পল্লী উন্নয়ন সমিতির সহকারী সভাপতি, লোকাল বোর্ডের সহকারী সভাপতি, চৌকিদারি কমিটির সদস্য প্রভৃতি বহু সম্মানজনক পদে গভর্নমেন্ট থেকে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত আছেন। দানশীল বলেও তার একটা খ্যাতি আছে। তবে ব্যাপারগুলো গভর্নমেন্ট ঘেঁষা হলেই তিনি চাঁদা দিয়ে থাকেন। গভর্নমেন্ট দাতব্য হাসপাতালে একটা উইং বাড়ানোর জন্যে গভর্নমেন্টের হাতে তিনি 4,500 টাকা সেদিন দিয়েছেন। এরকম আরও অনেক আছে। তিনি গভর্নমেন্ট প্লিডারও বটে আজ 8-9 বছর ধরে। গভর্নমেন্ট প্লিডার একটা কত বড় সম্মানজনক পদ, যদিও এই ছোট মহকুমা শহরে গভর্নমেন্ট প্লিডারের বিশেষ যে কিছু কাজ আছে তা নয়। তবে ওই যে বললাম, একটা মস্ত সম্মান। সকলে তো গভর্নমেন্ট প্লিডার হতে পারে না। নীলমণি বাবুর ছাপানো চিঠির কাগজে লেখা আছে, এন মল্লিক, বিএল, গভর্নমেন্ট প্লিডার। সম্মানও তিনি পেয়ে এসেছেন খুব। 2-3টি স্থানীয় স্কুলের তিনিই হত্যাকর্তা। মোটা বাঁধানো মলাক্কা বেতের ছড়ি হাতে করে যখন তিনি রাস্তায় বেড়াতে বেরোন, তখন সকলেই সম্ভ্রমের সুরে তার সঙ্গে কথা বলে। লোককে জব্দ করতেও তিনি অদ্বিতীয়। টুক করে কোথায় কি লাগালেন, তার পরদিন থেকে তার পেছনে পুলিশ লেগে গেল। একটা উদাহরণ দিলে এখানে বোঝা যাবে ব্যাপারটা। শহরের বাজারে রামনাথ দা তখন বড় ব্যবসাদার। তার ছেলে শিবু খুব শৌখিন মেজাজের লোক। বড়লোকের অপদার্থ ছেলে হলে যেমন হয়ে থাকে, মদ গাঁজা গুলি খায়। মাসের মধ্যে 10 বার কলকাতায় ছোটে ফুর্তি করবার জন্যে।
বাপের পয়সা দু হাতে ওড়ায়। রামনাথ দা ওকে টাকা দিত না, টাকা দিত ওর ঠাকুমা। সেদিন নীলমণিবাবু বেতের ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে ফিরছেন। ঠিক সেই সময় শিবু সদ্য ঘুম ভেঙে উঠে তাদের বাড়ির দরজায় বসে বিড়ি টানছে। তিনি যখন খুব কাছে এসে পড়েছেন, তখনও বিড়ি ফেলে দেবার বা লুকিয়ে ফেলবার কোনো গ্রাহ্যই শিবুর দেখা গেল না। অথচ সে তাকে দেখতে পেয়েছে। নীলমণিবাবু আরও কাছে এসে পড়লেন, আর হাত 20-30 দূর। তখনও শিবু বিড়ি খাচ্ছে। তারপর যখন একেবারে তার সঙ্গে একই সরল রেখায় এসে পড়লেন নীলমণিবাবু, তখন শিবু তাচ্ছিল্যের সঙ্গে আতপোড়া বিড়ি সমেত হাতটা একবার পেছনের দিকে নিয়ে গেল মাত্র। রাগে ও অপমানে নীলমণিবাবুর আপদমস্তক জ্বলে উঠল। এত বড় স্পর্ধা শিবুর! ওর বাপ রাস্তাঘাটে দেখা হলে মাথা নিচু করে প্রণাম করে, রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়, আর ও কিনা বজ্র গম্ভীর সুরে হেঁকে বললেন, এই শিবে। শিবু বলল, আগে আমায় বলছেন? তখনও সে রোয়াকে বসেই আছে। হ্যাঁ, তোমাকেই বলছি। বলুন। নীলমণিবাবু বললেন, তুমি না কালকের ছেলে, গুরুজনের সামনে কিভাবে চলতে হয় তোমার বোঝা উচিত। শিবুর অদৃষ্টে দুঃখ ছিল। সে উত্তর করে বসল, কেন? আমি কি করলাম? বারে, আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আমি বসে আছি আমার বাড়িতে, কি দোষ হলো এতে? নীলমণি মল্লিকের স্বর অতিমাত্রায় কঠোর হয়ে পড়ল। বললেন, কি দোষ হয়েছে? দেখতে পাচ্ছ না এখনো? আচ্ছা, দেখতে পাবে। শিবু ভয় পেয়ে চুপ করে গেল। নীলমণিবাবু অধিকতর দ্রুত বেগে সেখান থেকে চলে এলেন। এরপরে থানা থেকে দারোগা এসে রামনাথ দায়ের বাড়ি সার্চ করল। শিবুকে ধরে নিয়ে গেল হাজতে। সে নাকি স্বদেশী হাঙ্গামায় জড়িত আছে। রামজয় বারুজ্জে জামিনের দরখাস্ত করে নিরাশ হলেন। শিবু হাজতে 2 দিন 2 রাত কাটাল। শহরময় শোরগোল পড়ে গেল। এই সময় ঘুঘু রামজয় উকিলের পরামর্শে রামনাথ দা গিয়ে মল্লিক মশাইয়ের পায়ের ওপর উপুর হয়ে পড়ল। ব্যাস, সব ঠান্ডা। এসব আমার স্কুল জীবনের সমসাময়িক ব্যাপার। তারপর মল্লিক মশাই আরও বড় হয়ে উঠলেন মহকুমা শহরে। সব সভাতেই তিনি, সব সমিতিতেই তিনি, সব প্রতিষ্ঠানে তিনি হত্যাকর্তা। গভর্নমেন্টের খেতাবও পেলেন নববর্ষের এক শুভ দিনে। তিনি আরও উদার হয়ে উঠলেন, আরও দাতা হয়ে উঠলেন। আমি তখন দেশে থাকি না। মহকুমা শহরটি বা তার সংকীর্ণ গণ্ডির মধ্যে যারা পদচারণা করেন তাদের কোনো খবরই রাখি না। বছর 15 পরে আবার দেশে ফিরে এলাম। রায়বাহাদুর নীলমণি মল্লিক অনেক প্রবীণ হয়ে পড়েছেন। শহরের উচ্চ ইংরেজি বিদ্যালয়ের সেক্রেটারি, বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি। হাকিম তোষণ নীতির একনিষ্ঠ সেবক নীলমণিবাবু কিন্তু আগের উচ্চস্তরে এখন যেন নেই লোকের চোখে। আমার সে স্কুল জীবনের দিনগুলির পরে 30 বছর কেটে গিয়েছে। এখনকার যারা তরুণ সম্প্রদায়, তারা দেখলুম ওকে আমল দেয় না। দেশে ফিরে আসবার মাস 2 পরে এর এক প্রমাণ পেলাম। সুরনাথ উকিলের বৈঠকখানায় বসে আছি। সেখানে ছোকরা উকিল শুভেন্দু গাঙ্গুলি এসে বসল। খুব ফরফর করে ইংরেজি বলে, ঘন ঘন সিগারেট ফোঁকে। তবে আমার সামনে না, আর কথায় কথায় হাসে। তার মুখেই শুনলুম সে এবার মল্লিক মশাইয়ের সঙ্গে হাই স্কুলের সেক্রেটারিত্বের ব্যাপারে নির্বাচন দ্বন্দ্বে অবতীর্ণ হবে। আমি তো অবাক। এ কি কখনো সম্ভব? নীলমণি মল্লিকের সঙ্গে টক্কর দিতে চলেছে তার ছোট ছেলের বয়সী শুভেন্দু, যে নীলমণি বাবু আজ 20 বছর ধরে স্কুলের সেক্রেটারি, তার সঙ্গে। আমি বললাম, শুভেন্দু, এ সম্ভব হবে না। তুমি কার সঙ্গে লড়তে যাচ্ছ জানো?
শুভেন্দু বলল, আপনি জানেন না দাদা, উনি আজ স্কুলটাকে গ্রাস করে বসে আছেন ২০ বছর, যেন সেকেলে ধরনের স্কুল চলছে। নিউ ব্লাড না ঢুকলে আর। কিন্তু তুমি পারবে? সেকাল আর নেই দাদা, আপনি বহুদিন দেশে ছিলেন না, ওকে আর কেউ চায় না। ইয়ং দল ওর ঘোর বিপক্ষে। তাছাড়া সকলেই ওকে ধামা ধরা বলে থাকে। মুন্সেফ ডেপুটিদের বাড়ি বাড়ি ঘুরে চা খেয়ে বেড়ালে যে সম্মান একদিন পাওয়া যেত, এখন তার পরিবর্তে পাওয়া যায় ঘৃণা। আগে বলতো অমুক বাবু হাকিমের ডান হাত বা হাত, অতএব ওকে খাতির করো। এখন বলে ও সেকেলে মেন্টালিটির লোক, খোসামুদে। ওর সব শেষ হয়ে গিয়েছে, ওর দ্বারা আর কি হবে? নিউ ব্লাড চাই, নিউ ব্লাড। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে ভোট দেবে সবাই? দেখুন কি হয়, আপনি জানেন না। শুভেন্দু উঠে গেল। আমি সুরনাথ উকিলকে বললাম, শুভেন্দু বলে কি হে? ও পারবে নীলমণি কাকার সঙ্গে? সুরনাথ বলল, মল্লিকবাবুর দিন চলে গিয়েছে, এখন সকলে ওকে আড়ালে ঠাট্টা করে। বলো কি হে? সুরনাথ বলল, ওর সমসাময়িক উকিল আর কেউ নেই, এক হৃদয় চক্রবর্তী ছাড়া। তার হৃদয় চক্রবর্তী আজ প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন 10 বছর, পক্ষাঘাত হয়ে পড়ে আছেন। কিন্তু আমাদের রায় বাহাদুর মল্লিক মশাই এখনও দুবেলা সেই রকম ছড়ি ঘুরিয়ে বেড়াতে যান পাম শু পরে, সিগারেট খেতে খেতে। লাইক অ্যান ওল্ড স্নব দ্যাট হি ইজ। রাস্তায় নেমে একটু দূর গিয়েই রায় বাহাদুরের সঙ্গে আমার দেখা। শীতকাল, দামি জামিয়ার গায়ে দিয়ে মলাক্কা বেতের ছড়ি উল্টো করে ধরে ঘোরাতে ঘোরাতে তিনি 25 বছরের যুবকের দর্পেয় তেজে পথ চলছেন। আজকালকার যুবক নয়, ঊনবিংশ শতাব্দীর শেষ দশকের যুবক, যাদের চোখে ছিল শেষ ভিক্টোরিয়া যুগের মোহ অঞ্জন, নিশ্চিন্ত ব্রিটিশ প্রীতি, ব্রিটিশ জাস্টিসের প্রতি অগাধ ও অটুট বিশ্বাস। আমায় অনেকদিন পরে দেখেও কিন্তু নীলমণি কাকা কথা বললেন না। কেননা আমি কমনার, তার সেটের লোক নই। তিনি আমায় খুব ভালো জানেন, আমার বালককাল থেকে দেখে আসছেন আমাকে। কিন্তু ওই যে বললাম, ওই এক ধরনের লোক থাকে, ওল্ড স্নবই বটে, পয়লা নম্বরের স্নব, নাকুচু লোক। আমি হৃদ্যতার সুরে বললাম, কাকা ভালো আছেন? অনেকদিন পরে দেখলাম আপনাকে। জ্ঞান আজকাল কোথায় আছে? কলকাতায়। ব্যাস, আমার অযথা ঘনিষ্ঠতা করবার প্রচেষ্টাকে অঙ্কুরেই নির্মূল করে দিয়ে রায়বাহাদুর উল্টো করে ধরা মলাক্কা বেতের ছড়ি ঘোরাতে ঘোরাতে চলে গেলেন। আমি রাস্তায় দাঁড়িয়ে পেছন থেকে চেয়ে রইলাম তার দিকে। আমার কষ্ট হল। পিতার বয়সী লোক, এসব মানুষ জানে না যে যুগ বদলে যাচ্ছে ওদের চোখের ওপরে? কিছুই দেখে না, দেখেও দেখে না। স্কুলের নির্বাচন দ্বন্দ্বে মল্লিক মশাই হেরে গেলেন। হেরে গিয়েও নির্বাচন ব্যাপারের কি একটা খুঁত ধরে তিনি আবার এক মোকদ্দমা করলেন, তাতেও হেরে গেলেন। গত 30 বৎসরে এই ক্ষুদ্র শহরটির বুকে রায়বাহাদুর নীলমণি মল্লিক এক একখানি করে ইট বসিয়ে সম্ভ্রমের যে বিরাট সৌধ নির্মাণ করেছিলেন, আজ এক অর্বাচীন যুবকের হাতের আঙুলের এক ধাক্কায় তা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল। এরপর থেকে কি যে হল, বালিকা বিদ্যালয়, হাসপাতাল, লাইব্রেরি প্রভৃতি অনেকগুলি প্রতিষ্ঠানের কর্তৃত্ব একে একে তার হাত থেকে বেরিয়ে গেল। যে লাইব্রেরির জন্যে তিনি কত কৌশলে চাঁদা আদায় করে গভর্নমেন্টের কাছ থেকে মোটা টাকা সাহায্য বার করে বর্তমান পাকা বাড়ি তৈরি করিয়ে দিয়েছিলেন, সেই লাইব্রেরির কমিটির মধ্যেও তার নাম আর রইল না। অথচ তিনি ওই কমিটির সহকারী সভাপতি ছিলেন গত 15 বছর যাবৎ। সভাপতি অবশ্যই ছিলেন মহকুমার হাকিম, সেও রায় বাহাদুরের ইচ্ছাক্রমেই। হাকিম, মুন্সেফ, সরকারি ডাক্তার, দারোগা প্রভৃতি যাতে সন্ধ্যার সময় এসে লাইব্রেরিতে তাস খেলতে পারেন,
তার সুবন্দোবস্ত করে রেখেছিলেন রায়বাহাদুর। রায়বাহাদুর বলতেন, আরে ওরা আসা ভালো, এতে লাইব্রেরির প্রেস্টিজ বাড়ে, দরকার হলে 2 পয়সা সাহায্য দেবার মালিক তো ওরাই। এই লাইব্রেরিতে কতবার বদলির আদেশপ্রাপ্ত হাকিমদের বিদায় সভা অনুষ্ঠিত হয়েছে। তাদের হিসেব ওর প্রত্যেকখানা ইটের লেখা থাকলে সব ইট ভর্তি হয়ে যেত আজ। শুধু কি হাকিম, তাহলেও তো কথা ছিল। কি সমাচার? সরকারি ডাক্তার বদলি হচ্ছেন, করো বিদায় সভা। কি সমাচার? ছোট দারোগা বদলি হচ্ছেন, করো বিদায় সভা। বিদায় সভার চাঁদার চোটে লোকে বিরক্ত। এসব আগে আগে ঘটে গিয়েছে। তখন তিনি ছিলেন শহরের নেতা, সম্ভ্রান্ত ব্যক্তি, অনেকের ভীতির স্থল। সুতরাং লোকে দিয়েছেনও বিনা কৈফিয়তে। জেলার শহর থেকে জজ সাহেব বদলি হয়ে যাচ্ছেন। নীলমণিবাবু পূর্বাহ্নে খবর পেয়ে গেলেন, তার বাড়ির সামনের রাস্তা দিয়েই জজ সাহেব যাবেন কলকাতায়। অমনি 1 ঘন্টার মধ্যে বিদায় সভার ব্যবস্থা ঠিক করে ফেললেন। গেট সাজানো হলো নীলমণিবাবুর বাড়ির সামনে। সভার অনুষ্ঠান হলো ওর বৈঠকখানার বারান্দায়। সিঙারা, কচুরি, নিমকি, সন্দেশ, চা, ফুলের মালা, গান, কোনো কিছুরই ত্রুটি হল না। সব খরচ বহন করলেন অবশ্যই তিনি নিজেই। রামজয় বাড়ুজ্যের দল বলল, অস্তগামী সূর্যের পুজোয় কি হবে ভায়া, ও যখন চলে যাচ্ছে তখন যাক না। এদের সম্মান দেখানো তো ওদের ব্যক্তিগত মেরিটের জন্য নয়, পদের জন্য। সে পদ ছেড়ে সে যখন চলল, তখন আর কেন? নীলমণিবাবুর প্রায় 100 টাকা খরচ হয়ে গিয়েছিল। এসব খরচের বেলা তিনি চিরদিনই মুক্তহস্ত। এসব সেকালের কথা নয়, সেদিনের কথা। হঠাৎ কিন্তু দিন বদলে গেল আশ্চর্যভাবে কয়েক বছরের মধ্যে। কিরকম একটা হাওয়া এসে ঢুকল শহরে। ছেলে ছোকরার দল সব বিষয়ে এগিয়ে এসে হলো পাণ্ডা। লাইব্রেরি তারা দখল করল। বলল, বুড়োদের দিয়ে আর কাজ হচ্ছে না। একখানা আধুনিক কালের বই নেই, সব সেকেলে। শুধু হাকিম হুকুমদের তাস খেলার আড্ডা হয়ে রয়েছে লাইব্রেরি, আজ 20 বছর ধরে। এই অচলায়তন আমরা ভাঙব। তারা নিজেদের মধ্যে দল পাকিয়ে হৈ হৈ করে ছাপানো কাগজ শহরময় বিলি করে জানিয়ে দিল, শহরের সব প্রতিষ্ঠান থেকে তারা জং ধরা প্রাচীন ফসিলদের তাড়িয়ে নিজেরা ঢুকে পড়বে। তাড়ালেও তারা। লাইব্রেরিতে এক কংগ্রেসী সভা করতেই হাকিমের দল সরে দাঁড়াল। তাসের আড্ডা হাওয়া হয়ে গেল। তারপরই ধরলে এক সাহিত্য সভা। কলকাতা থেকে নবীনপন্থী প্রগতিবাদী সাহিত্যিক দল এলেন। তাদের গলায় ফুলের মালা পরিয়ে শহরময় শোভাযাত্রা বার করা হল। বহু প্রবন্ধ পাঠ, বহু বক্তৃতা দান সাড়ম্বরে সম্পন্ন হল। দেশের স্বাধীনতা নিয়েও অনেক কথাবার্তা হল সে সভায়। রায়বাহাদুর সে সভার ত্রিসীমানায় পা দেননি। কিন্তু যত দিন যায় তিনি দিশেহারা হয়ে পড়েন, কিছু বুঝতে পারেন না। এসব কি দিন এসে গেল! ছেলে ছোকরার দল আর তাকে দেখে সম্ভ্রম করে না। হাকিম, পুলিশ, পেয়াদা, আরদালিদেরও আর যেন সুদিন নেই। কোথায় সেই সব রক্তচক্ষু দোর্দণ্ড প্রতাপ হাকিমের দল সেকালের? সব যেন মিইয়ে গেল। নইলে মুন্সেফবাবু এখন সুরনাথ বাবুদের ক্লাবে বসে আড্ডা দেন। মনে পড়ে সেকালের মহেন্দ্রবাবু ডেপুটির কথা। এখনো অনেকে তাকে মনে রেখেছে বৃদ্ধদের মধ্যে। বাঘে গরুতে এক ঘাটে জল খেত তার প্রতাপে। কারো বাড়ি যেতেন না, কোর্টের বাইরে কারো সঙ্গে হেসে কথা বলতেন না। নীলমণিবাবুর বড় মেয়ের বিবাহে কাপড় মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন ছেলের মারফত, নিজে আসেননি। পরদিন সকালে সব কাজ ফেলে নীলমণিবাবু ডেপুটি বাবুর বাংলোয় গেলেন কাপড় মিষ্টি পাঠানোর জন্যে ধন্যবাদ দিতে। বললেন, আপনি গেলেন না কাল হুজুর, কাল সকলেই আমরা আপনাকে চেয়েছিলাম। মহেন্দ্রবাবু বসে চিঠিপত্র লিখছিলেন আর গড়গড়ায় তামাক খাচ্ছিলেন। গম্ভীর মুখে উত্তর দিলেন, সেটা আমার ত্রুটি নিশ্চয়ই, আমি স্বীকার করি। না, হুজুরের ত্রুটি হয়েছে তা কি বলতে পারি?
তা নয়। না না, ত্রুটি নিশ্চয়ই। তবে কি জানেন নীলমণিবাবু, এখানে আমি সামাজিক জীব নই, গভর্নমেন্টের কর্মচারী। আমাকে নিমন্ত্রণ না করাই আপনাদের উচিত। সে কি কথা বলছেন আপনি? তা কি কখনো? আমি ঠিকই বলছি নীলমণিবাবু। ভবিষ্যতে আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে আর আমাকে নিমন্ত্রণ না করলেই আমি সুখী হব, কারণ এতে আমায় লজ্জায় ফেলা হয় মাত্র। সোজা সরল কথা। তেমন ধরনের লোক আর আসে না, সব যেন মিয়ে গিয়েছে। তারপর কিছুকাল কেটে গেল। রায়বাহাদুরের অস্তিত্ব যেন এ শহর ভুলে গিয়েছে। কোনো অনুষ্ঠানেই আর তিনি কর্মকর্তা নন, কোনো সভার সভাপতি নন। কেউ তার কাছে যায় না কোনো বড় কাজের পরামর্শ নিতে। একদিন যার পরামর্শ ভিন্ন এ শহরের লোকের চলত না, আজ তাকে বাদ দিয়েও লোকের দিব্যি চলছে। রামজয় বারুজ্জে মারা গিয়েছেন। রায়বাহাদুরের সমসাময়িক উকিলদের মধ্যে দু একজন মাত্র জীবিত আছেন। নীলমণি বাবুও কোর্টে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন, তবে ছড়ি ঘুরিয়ে এখনো ভ্রমণে বার হয়ে থাকেন সেকালের মতো। চৈত্র মাসের প্রথমে এবার আমি অনেক দিন পরে মহকুমা শহরে গেলাম। তখন শহরে জেলার ছাত্র সম্মেলন হবার বিরাট তোড়জোড় চলছে। একদিন সকালে নীলমণি বাবুর সঙ্গে রাস্তায় দেখা। বৃদ্ধ ছড়ি ঘুরিয়ে পথে চলেছেন আগেরকার মতোই। আগেরকার সুচেহারা আর নেই, প্রায় ৭০-এর কাছাকাছি বয়স হল। জরার অধিকারের চিহ্ন সারা দেহে। আমি কথা বললেও উনি কথা বলবেন না জানি, কারণ আমি ছেলে খেপিয়ে বেড়াই উনি জানেন, আর বোধহয় সেজন্যই আমায় পছন্দ করেন না। পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না আমার সঙ্গে। আমার সামনে এসে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। ছাত্রের দল আমার কাছে এলো ওদের সম্মেলন সম্বন্ধে পরামর্শ করতে। আমি তাদের বললাম, আমার অনুরোধ এবার নীলমণি বাবুকে সম্মেলনের সভাপতি করতে হবে। তারা বলল, আপনি কি বলছেন? উনি সভাপতি হলে লোকে কি বলবে? যে যাই বলুক, তোমরা ওকেই সভাপতি করো। উনি আর কদিন, অনেক কিছু উনি করেছেন একসময় এই শহরের জন্যে, সেসব আজ লোকে ভুলে গিয়েছে। ওর সম্মান ওকে দাও, এ কথা তোমাদের রাখতেই হবে। বহু কষ্টে ওদের রাজি করিয়ে রায়বাহাদুরের কাছে আমি নিজে ওদের নিয়ে গেলাম সন্ধেবেলা। রায়বাহাদুর বৈঠকখানায় বসে ওর মুহুরী জীবন চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন। আমি গিয়ে দোরের কাছে দাঁড়াতেই বললেন, কে? আগে কাকাবাবু আমি। ও এসো, কি মনে করে? আমার ইঙ্গিতে ছাত্রের দল এগিয়ে এসে দোরের কাছে দাঁড়াল। তারপর ঘরে ঢুকে রায়বাহাদুরের পায়ে হাত দিয়ে এরা প্রণাম করল। বিস্মিত রায়বাহাদুর কিছু বলবার পূর্বে আমি বললাম, কাকাবাবু, এরা আপনার কাছে এসেছে। এদের ছাত্র কংগ্রেসের একটা অধিবেশন হবে কাল এখানে। আপনার কাছে আসতে তো সাহসই করছিল না। আমি ওদের বললাম, চল নিয়ে যাচ্ছি, কোনো ভয় নেই। তিনি ছাড়া উপযুক্ত লোক আর আছেই বা কে এখানে, তাই এরা এসেছে। আপনাকে কাল ওদের সম্মেলনে সভাপতিত্ব করতে হবে। আপনাকে রাজি হতেই হবে, নিরাশ করবেন না। আমি জানি আপনি খুব বিজি লোক, কিন্তু এদেরও তো একটা দাবি আছে আপনার ওপর। রায়বাহাদুর চমকিত, অভিভূত, স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ যেন তার মুখে কথা বার হল না। ছাত্রদের চাই সুধীর অমনি হাত জোর করে বলল, আমাদের নিরাশ করবেন না স্যার, আপনি ছাড়া আর কেউ উপযুক্ত লোক নেই এখানে। বেশ বেশ, তা হবে, বসো বসো তোমরা। রায়বাহাদুর অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়লেন। আমার দিকে চেয়ে বললেন, ওহে নরেন, বসো বাবা বসো। সেসব হবে এখন, তুমি যখন নিজে এসেছ তখন তো আর না বলতে পারি নে। একটু চা খাও সব, বসো। ওরে শোন, ও হৃদে। আচ্ছা সব বসো, আমি বাড়ির মধ্যে থেকে আসছি, 1 মিনিট। কিছুক্ষণ পরে আমাদের জন্যে
বেশ ভালো জলখাবার এলো, কচুরি, নিমকি, সন্দেশ, পেঁপে কাটা ইত্যাদি। ছাত্রেরা জলখাবার খেয়েই চলে গেল, তারা কেউ চা খাবে না। আমাকে একা পেয়ে রায়বাহাদুর নিজের বহু পূর্ব কীর্তির কথা প্রাণ ভরে আমার কাছে বলে গেলেন। এ শহরে কিছুই ছিল না, না লাইব্রেরি, না বালিকা বিদ্যালয়, না প্রসূতি ভবন। যা কিছু করেছেন তিনিই করেছেন। ডেপুটি মুন্সেফ বাবুরা তাকে খাতির করতেন কত। স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত তার বাড়ি এসে চা খেয়েছেন। আর আজ এখানকার লোকে তাকে পোছে না। আমি বাধা দিয়ে বললাম, আপনাকে চিনবে কে, জানবে কে কাকাবাবু? সবাই কি সকলকে জানতে পারে? ওরা আমায় বলল আপনার কথা। সাহসই পায় না এগোতে। বলে, অত বড় লোক কি আমাদের সভায় আসবেন? আসতে চায় সবাই, হাসতে ভয় পায়। রায়বাহাদুর বললেন, বসো বসো বাবা, উঠছ কেন? আর একটু চা খাবে না? আগে না কাকাবাবু, অনেক কাজ আছে, উঠি। আপনার মতো লোককে নিয়ে যেতে হলে তার উপযুক্ত তোড়জোড় করতে হবে তো। আশীর্বাদ করুন যেন ওরা সফল হয়। আমরা পরদিন ওকে মস্ত বড় শোভাযাত্রা করে গলায় ফুলের মালা দিয়ে সভাস্থলে নিয়ে গেলাম। গত 10 বৎসরের মধ্যে কেউ তাকে ডাকেনি। বিস্মৃত উপেক্ষিত রায় বাহাদুরের বহুদিনের অজ্ঞাতবাস মহা সমারোহে আমরা ভঙ্গ করলাম। সভায় অনেক ভালো ভালো লোক এসেছিলেন। জেলা ছাত্র কংগ্রেসের বিরাট সভা, যথেষ্ট আয়োজন, যথেষ্ট আড়ম্বর। বন্দে মাতরম গান হল, জয় হিন্দ গান হল। রায়বাহাদুর মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখলেন। সেক্রেটারি তার রিপোর্টে রায়বাহাদুরের যথেষ্ট প্রশংসা করে বলল, এই জেলায় তার মতো বদান্য উদার দেশ হিতৈষী লোক আর দ্বিতীয় নেই। সভাপতির ভাষণ দিতে গিয়ে রায়বাহাদুর এই সর্বপ্রথম জীবনে প্রকাশ্য সভায় দেশের স্বাধীনতার জন্যে আগ্রহ প্রকাশ করলেন। মহাত্মাজির প্রশংসা করলেন। সুভাষচন্দ্রের প্রশংসায় তার বচন স্খলিত হতে লাগল উত্তেজনায়। আমরা অবাক হয়ে ভাবতে লাগলাম, ইনি কি সেই নীলমণি মল্লিক? ভাষণের শেষে ঘোষণা করলেন, ছাত্রসংঘের তহবিলে 500 টাকা তিনি দেবেন। রায়বাহাদুরের জয় জয়কার পড়ে গেল। সকলে বলতে লাগল, লোকটার মধ্যে জিনিস ছিল। পরদিন সকালে আমার সঙ্গে দেখা। বেতে ছড়ি ঘুরিয়ে রায়বাহাদুর সদর্পে পথ চলেছেন। আমায় দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, কোথায় চললে বাবাজি? বেড়াতে? বেশ বেশ, তোমাকে দেখলে চোখ জুড়োয়। জেলার একটি রত্ন তুমি। হঠাৎ আমার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন রায়বাহাদুর।